একটা ছেলে এমন জোরে চিৎকার দিয়েছে যে কুষ্টিয়া দৌলতপুর থানার সালমা আক্তার বলে নাম, এই মেয়েটা ফাইনাল ফার্স্ট হয়েছে। তখন আমার তখন আর পানি কিসে, বুঝতে পারছো? মানে আমি আচ্ছা তখন মানে ডিগবাজি মারিছি, বুঝতে পারছো? আচ্ছা মানে আচ্ছা। আনন্দতে মানে আমার এই সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি সরাসরি সংযুক্ত হয়ে। আমি এই মুহূর্তে মোহাম্মদ রফিক। প্রিয় দর্শক, বাংলাদেশের একজন প্রখ্যাত শিল্পী, যার নাম কিন্তু আমরা ইতিপূর্বে এমন কোনো মানুষ নেই যে তার নাম কিন্তু শুনিনি, সেই ক্লোজ আপ ওয়ান তারকা খ্যাত সালমার বাড়িতে কিন্তু আমি এই মুহূর্তে উপস্থিত আছি, এবং আমার পাশে কিন্তু সালমার যে জন্মদাতা পিতা, সেই গর্বিত বাবা কিন্তু উপস্থিত আছে। তো আমি তার বাবার কাছ থেকেই তার এই সালমার একটু বেড়ে ওঠাটা একটু তার কাছ থেকে একটু শুনবো। প্রথমেই কি আপনার নামটা বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম হচ্ছে মোহাম্মদ ফজলুল হক। আচ্ছা, তো আপনার ছেলে মেয়ে কয়টা? আমার দুই মেয়ে এক ছেলে। এক ছেলে। সালমাই তো। সালমা হচ্ছে ছোট, বড় মেয়ে হচ্ছে বিয়ে দিয়ে দিয়েছে, জামাই দুবার বিদেশ গিয়েছে, এখন বর্তমান ব্যবসায়। আচ্ছা, আর এই যে যার কারণে আপনি এত এখন গর্বিত, এবং সারা দেশ বিদেশের নাম কিন্তু আপনার, বিশেষ করে আপনার মেয়ের কারণে আপনার চেনে এবং জানে আর কি। তো আপনার এই মেয়ে, আপনার ছোটবেলার একটু স্টোরিটা একটু বলবেন কি, যে আসলে এই মেয়েটার যে প্রতিভা, আসলে এর ছোটবেলায় হচ্ছে কারণ কি, কিভাবে এটা তো বিশাল একটা কাহিনী, বুঝতে পেরেছো? জি জি আমার পিসাব মানে গোপন তথ্য তো ফাঁস করা ঠিক না। জি জি। তারপরে হচ্ছে আমার পিসাব একটা আমাকে কোরআনের আয়াত থেকে একটা আমল দিয়েছিল, তো বাবা এই আমলটা তুমি করবা, এটাই তোমার মনোযোগ দিয়ে আরো আমল করবা। আমি মনোযোগ দিয়ে মানে রাতকে রাত নাই, মানে রাত্রে মানুষ ঘুম পাড়তো, কারণ আমি ধরা যায় ঈশার নামাজ পড়ছি, সারা রাত ধরে ধরে আমল করতাম। করতে করতে একদিন হঠাৎ স্বপ্নে আসলো। স্বপ্নটা দেখে আমার পীর সাহেবের কাছে গেলাম। তো যাওয়ার পরে বলছে যে বাবা তুমি বিশাল বড় লোক হয়ে যাবো, আর সর্বপ্রথম তোমাকে সালাম দিবে হচ্ছে পুলিশ, পুলিশ প্রশাসন, সরকারের লোক। তা আমি তখন চিন্তা করছি যে আমার নাই জমি, নাই বাড়ি, নাই ঘর, একটা সাধারণ মানুষ, আমার একটা চারচালা ঘর ছিল, এটা দুইচালা। আমাকে কেন সম্মান আমার দেবে? হ্যাঁ তখন 140 সালে আমার বড় পানিহাটে আমি শ্রম দিতাম আমার বড় সমাজের সাথে, তারা বাংলাদেশের ব্যবসা ছিল। তো থাকতে থাকতে হঠাৎ আমি, বাবা আমার পিসাবের ডিটেল খরচটা ভাঙি বলার পরে আমার বলছে এই ঘটনা। হঠাৎ দেখছি যে ঢাকা ফকিরাল কলেজ থেকে একটা ছেলে, আমার এই ছাত্র মাস্টার ছিল নাহারুলের বন্ধু, আসছে। হুম হুম। ও আবার বলছে যে চলেন যাই ভাই, আমার এক চাচার মেয়ের মানে 10-11 বছর বয়স। তো বলছে যে এতটুকু মেয়ে যে এমন গান গাওয়া গায়, মাথা খারাপ হয়ে যাবে আপনার। আচ্ছা। তো বলছে চলো যাই। তো আনার পরে ওই আমি বাজারে আছি, হাতে রুটি খাইছে, গাছের পেয়ারা খাইছে। তোমার আন্টির থেকে খাওয়ার পরে তখন বলছে সালমা তুমি গান গাও। তো এই আধুনিক হিন্দি বাংলা মানে ফোক গান সবগুলো শুনছে, নালগীতি। শোনার পর বলছে যে তখন সালমার বয়স তখন কত? 12 বছর, 12 বছর বয়স। 6-এ পড়ে। ক্লাস 6-এ। তখন এই ছেলে ঢাকাতে যখন ওই যে এনটিভি একটা সার্কুলার দিল না যে গাও বাংলাদেশ গাও, হুম হুম। তোমাকে খুঁজছে, এই যে কথাটা বলে বলতেন, ওই ছেলে আমার সালমান নামটা ওখানে ছেলে নামটা মনে হয়েছে না দিয়ে দিয়েছে। হুম হুম। দিয়ে ফোন আসে, তখন তো এত ফোন নাই, না না। বাজারে দুই একটা মুষ্টি দাম হলো ফোন। একটা ফোনে ফোন দিয়ে বলছে যে একটু সালমান আব্বাকে বলো তো কথা বলতে। তা বললো আমাকে আবার কে ফোন দিল যে কথা বলতে ফোনের, তখন কিন্তু খুব গুরুত্বপূর্ণ মানে ফোন কি জিনিস মানুষ দেখতো যে কি না কি, কে নাকি আর কি, এটা ইয়ে। মানে একটা ফোন আসলে হ্যাঁ হুলস্থুল হলো অবস্থা তো। থাকতো। তা আমি আবার আসলাম, আসার পরে কথা বলতে বলছে যে ভাই সাহেব কি হলো, কে বলছেন আপনি ভাই? তো আমি ঢাকা ফকিরা বলেছি কি অমুক নাম আমি আপনাকে বলছি। তা আমার আপনার মেয়ের হচ্ছে নাম দিয়েছি ক্লোজার ফোনে, তা আপনি যাবেন। হুম হুম। আমি বলছি যে আপনার কি মাথা খারাপ? আমার মেয়ের বলছে যে 16 বছর থেকে 30 বছর, আর আমার মেয়ের বয়স হচ্ছে 12। 12 বছর। আমি কিভাবে করবো, কিভাবে জানবো, আর কিভাবে করবো? তো হুম হুম। বলছে ওসব জানার দরকার নেই, খুলনাতে যায় অডিশন আপনি যাবেন। তো তখন আমি খুলনাতে ছাত্র মাস্টার ছেলে নাহারুলকে দিয়ে পাঠাই দিলাম। পরের দিন যখন 7,700 ছেলে মেয়ের প্রতিযোগিতা হয়, তো ওর ভিতরে সংখ্যাটা তো বেশ ভালোই হ্যাঁ, মনে আছে আপনার, দেখছি। তো ওই 40 জন টিকে। হুম হুম। তার দ্বিতীয় দিন হচ্ছে 40 জনের ভিতরে প্রতিযোগিতা হওয়ার পরে বলছে যে মেয়ের বাবা লাগবে, এবং
স্কুলের সার্টিফিকেট লাগবে, অমুক লাগবে, এসব মানে মেম্বার চেয়ারম্যান এসব নিয়ে বাবাকে হাজির হতে হবে। ছেলে নাহরুল ফোন দিয়ে বলছে, চাচা এইসব নিয়ে আইবেন। তখন তারাগণ হাই স্কুলের হেডমাস্টার তাহের, আমার মামা তাহের মাস্টার হেডমাস্টার ছিল, তখন বলছে, বাবা আমি তো এসব দিতে পারবো না, কারণ তোমার মেয়ে কেবল 6-এ পড়ছে আর আমি এসএসসি পরীক্ষার সার্টিফিকেট দেবো, 16 বছর বয়স দেবো, তখন ও যদি বাস টাস গানে আউট হয়ে গেল তুই কিন্তু এসএসসি পরীক্ষা তো আর দিতে পারবে না। মানে মামার একটা ব্যক্তিগত, তখন আমি মনটা খারাপ করে বাজারে ঘুরে বেড়াচ্ছি, এর ভিতরে আলা ভাই, আলাউল্লাহ আমার বলছে, কিরে বললো তোর মন খারাপ কেন? তো বলছে, ভাই আরে তো তো খুশি হওয়ার দরকার, তোর মেয়ে এসে বাংলাদেশে গান গাছে, টিকে টিকে গিয়েছে, আর তুই মন খারাপ করে বসে। তো বলছে, ভাই এই ঘটনা। হুম তো হুম। বলছে, বস। ভাই পাশে বসেনি, ওই একটা মাস্টারকে ডাকলো, বাড়ি মাস্টার বলে নাম, বদ্রীনাথ তলায় পড়াশোনা হেডমাস্টার। বিসিকে। হ্যাঁ, বিজেকের সাথে সাথে একটা সার্টিফিকেট দিল, বেলাল ভাই একটা সার্টিফিকেট দিল, একটা মেম্বার সার্টিফিকেট দিল, আমি নিয়ে খুলনাতে রওনা দিলাম। তো ভেড়া মারা যায়, ট্রেন ধরতে পারলাম না। তো তখন আমি বলছি, আমি তো ট্রেন ধরতে পারলাম না গো। তো বলছে, আপনি কুষ্টায় আসেন। কুষ্টায় গেলাম। কুষ্টায় যাই এমন এক সিটার বাট পর আমাকে একটা গাড়ি তুলে দিয়েছে। দিয়ে কিছুদিন যাওয়ার পর দেখছে গাড়িতে বিশাল মারামারি সব। তখন আমার ছাড়লা, এই আবার কোন বিপদ হলো। তারপরে ওখান থেকে আমি একটা চাচা, আর আপনি তোমার মতন পাশে বসে বসে, বাপ তুমি খুলনায় যাবে তো এই গাড়িতে কেন? হুম হুম। সরকারের একটা গাড়ি যায়, সেই গাড়ি তোমার ডাইরেক্ট খুলনায় নিয়ে যাবে, তুমি যাও না কোনোদিন। এই বলতে বলতে পাঁচের দিকে গাড়িটা বার হয়ে গেল। তখন আমি বলছি যে, চাচা একটু বইলে গাড়িটা আবার তুলে দেওয়া যায় না, আমি কোনোদিন যাইনি। তখন বলছে যে, তাই কি হয় রে বাবা? তেমন আল্লাহ তুমি যা করো তাই করো। এই বলার পরে এই গাড়িও ছাড়লো, ওই গাড়ি পাঁচের দিকে বার হয়ে গেল। কিছু দূর যাই, আল্লাহর কি একটা দেখো রহম, গাড়িটা সাইড নেই, মাঠের ভেতরে একটা সাইড নিয়ে ফেললো। আমি এই ড্রাইভারকে, কন্ডাক্টরকে বলছি, ভাই আমাকে একটু নামাই দেন, হুম আমি ডাইরেক্ট গাড়ি খুলনাতে যাবো। ওই গাড়িতে যখন নামে আমি উঠতে যাচ্ছি, কিন্তু গাড়িতে উঠতে যাচ্ছি না। তখন আমি বলছি, ভাই জোরহাট করছি আমি, আমার মেয়ে আছে খুলনাতে গানের প্রতিযোগিতাতে টিকেছে, আমাকে যাইতেই হবে, না গেলে আমার মেয়ের সর্বনাশ হয়ে যাবে। ড্রাইভার এখন তো বলছে, সুপারভাইজার করে যাই হাঁট তো কি বিষয়, আমি শুনি। তো বলছি, বাবা এই ঘটনা। তো বলছে, আপনি আমার কাছে আসেন। ড্রাইভারটা পাশে বসেনি, খুলনাতে নিয়ে চলে গেল। ভাড়া কত লিব গো? তো বলছে, 1 টাকা লাগবে না। ভাড়াও নিল না। ভাড়া আপনার আবার কাছে নিলে না? সুপারভাইজারকে তখন বললো, চাচাকে যেখানে যাবে কোনো খাবারে যত টাকা লাগে খাওয়াবে, এবং যেখানে যাবে সেখানে পৌঁছে দিয়ে থুয়া নিজের লোকের কাছে, তবে আসবে। তো উনি যে কথা বলছে তা করলো। করার পরে মানে খুলনাতে জিয়া হল বলে একটা নাম, এই জিয়া হলে হ্যাঁ, যা প্রতিযোগিতা, হলে এখন একটা। জিয়া হলে একটা প্রতিযোগিতা হচ্ছে। তা আমি গেলাম। তখন ওই আহ, তখন র্যাপও ছিল, আবার যৌথ বাহিনীর এটা তখন ছিল। হুম হুম। তা আমাকে ঢুকতে দিচ্ছে না, ওই ঢুকতে দিচ্ছে না, আশপাশে যেতেও দিচ্ছে না হলের বাজারে। যে করতে করতে তো আমার তো সারাদিন খাওয়া নাই, একটা হোটেলে খাওয়ালাম। খাওয়ার পরে এই যে বৃষ্টি শুরু হলো, আর মানুষ যত সাংবাদিক, আর মানে গাড়ি আর গাড়ি, গাড়ি আর মানুষ, মানে মানে 7,000 লোকের ধরেন যে 2 টিকিট হলে 14,000 হয়ে যাচ্ছে, হুম। এরকম অবস্থা। মানে আমি ওইখানে যাওয়ার পরে ওই বৃষ্টি হওয়ার পর আমার তো কার ঘরে উঠবো, কোন কে জায়গা দেবে, কি বিষয়, তখন ওইখানে লাখ লাখ মানুষেরই। তখন আমি একটা মেয়েরা দেখছি পলিথিন দিয়ে বসে দাঁড়িয়ে আছে। আপনার মেয়ে সালমা? না, অন্য মেয়েরা? অন্য মেয়েরা যাদের গান প্রতিযোগিতা করছে তাদের, মানে বাপ মা ভাই বোনেরা। তা আমি বলছি, ও বিটে আমাকে একটু জায়গা দেন না গো, আমার বৃষ্টিতে ভিজে গেলাম। আচ্ছা আচ্ছা। তো না না, বেড়া ছেলেকে আমার এর ভিতর নেওয়া যাবে না। তখন আরেকটা মেয়ে বলছে, আমার তো মাই বলছে। তাই এ, তো। সমস্যা কি? তো বলছে, আপনি আমার কাছে আসেন তো। ওই মেয়েটা, মানুষ মেয়ে সবার তো এক না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মেয়েটা বলছে, আপনি আমার সামনে আসেন আঙ্কেল। তাই বলে আমার মেয়েটার সামনে কিন্তু দাঁড়িয়ে আছে। আমার বলছে, আমার সব ভিজুক, খালি মাথাটুক না ভিজলে আমার জ্বর আসবে না এখন। তাই বলছি। বলতে বলতে হলের ভিতর গান হচ্ছে, বেদনায় যা রূপরেখা পাবে কি সামান্য তার দেখা, আর শেকিরে সালমারই গাওয়া। শেকিরে সামান্য চূড়া ধরবে কোন কাঞ্চিতে, ধরো চূড়া হওয়ার ঘরে পান পেতে। এই গানটা গাওয়ার পরে অমনি 7 জন আর টিকলো 40 জনের ভেতরে। এই গানে? 7 জন। আর একটা গান ছিল বানিয়া বন্ধু। তারপরে হচ্ছে এই যে, হ্যাঁ এটা বলছিল, আর একটা গান বলছিল ওই যে আধুনিক গানটা যেন কি, এই অন্তরে সারাটি জীবন রাখিব তোমায় বান্ধিয়া। আমার
আমার এই যে আমার মেয়েও কিন্তু ওই গানটা গাইছে। আচ্ছা। সালমা দুই বোনে তখন গাইতো, এই গানটা গাইলো, এটা হিন্দি গান গেলো, আমার তো অতটা মনে থাকছে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এই গানটা গাওয়ার পরে যখন ওই মঞ্চ হলো, তখন 7 জন টিকার পরে ফার্স্ট হলো আমার মেয়ে। 7 জনের ভিতরে আপনার ওই ফার্স্ট হইতো। 40 জনের ভেতরে 7,766টা মেয়ের ভেতরে 40 জন, 40 জনের ভেতরে আবার 7 জনকে রাখলো, তার ভেতরে সালমা আমার ফার্স্ট হলো। আচ্ছা। তখন ওই একটা ছেলে এমন জোরে চিৎকার দিয়েছে যে কুষ্টিয়া দৌলতপুর থানার সালমা আক্তার বলে নাম, এই মেয়েটা ফাইনাল ফার্স্ট হয়েছে। তখন আমার তখন আর পানি কিসের, বুঝতে পারছো? মানে আমি তখন মানে ডিগবাজি মারিছি, বুঝতে পারছো? আচ্ছা, মানে আচ্ছা। আনন্দতে মানে আমার এই, আনন্দ উল্লাস আর কি। তখন আমি ওই সরাসরি তখন ওই ভিজতে ভিজতে ধরো যে জিয়া হলের ভেতর যাচ্ছে, তখন আমাকে আবার ওই র্যাপার যৌথ ভাই নামা বলছে, এই বেটা তোমাকে কতবার মানা করি আমি, তা আমার নুঙ্গি পরে গিয়েছিল ধরো, আচ্ছা, আচ্ছা। একটা হাফ হাত জামার একটা নুঙ্গি, তখন তারা তো আর আমার তখন সেই দেখছো এই ফার্স্ট যে মেয়ে হয়েছে খুলনা বিভাগের, মানে 7,000 সেই সালমা আক্তার হচ্ছে আমার মেয়ে, এই যাহা বলি আর অন্য তখন তড়াতড় সবাই স্যালুট। স্যালুট দিছে। ওই তখন আমার মনে হয়ে গেল আমার পীর সাহেবের কথা, ওই কথা মনে হয়ে গেল যে প্রথম তোমাকে স্যালুট জানাবে সরকারের পুলিশ প্রশাসন বলে তোমাকে। এই স্যালুট দেওয়ার পর তখন আমাকে মনে হয় 150 সাংবাদিক ওইখানে আমাকে ঘুরে ধরছিল। আর ওই যে 7,766 সেলিম বাবা মারা খালি একই কথা যে ভাই আপনার মেয়েকে কিভাবে করেছেন, কি করেছেন, আর দুইটা মেয়ে তো পাগল হয়ে গেছিল ওই বেদনায় রূপরেখার এই ফিকিরের সামান্য ছিল ধরে কোরআন সেই গান গাওয়াতে। তারপরে আমাকে হলের ভেতর নিয়ে গেল, আহমেদ ইমতাজ বুলবুল ছিল, ফাবিনা নবী ছিল, কুমার বিশ্বজিৎ ছিল। তখন আমাকে দেখে বলছে যে আপনি পিঠা হাত দিয়ে বলছে, আপনি গর্বিত বাবা, আপনার মেয়ে যদি ঢাকায় যাবে, যদি বাদও যায়, তা আমি আহমেদ ইমতিয়াজ বুলবুল আপনার মেয়েকে আসতে দেবো না, কাকে আমি তাকে আম্মা জান দেখছি, তাকে আমি ঢাকার থেকে আসতে দেবো না। এই তো ঢাকায় তারপরে যাওয়ার পরে একের পর এই প্রতিষ্ঠান হতে হতে এই যে সারা বাংলাদেশের ভেতরে একটা ইয়ে হয়ে গেছে। পরিচিত এখন বিশাল ব্যাপার। তখন এখানেও এক দেখো না, যখন চিনমতি সম্মেলনে যখন যাই, গাড়ি পাঠাই দিল আমারে, আমরা গেলাম, তখন আমার জয় তো ছোট, আমারে নাতের সমান একবারে, যে গাড়ি দিয়েছে সেই গাড়ির উপরে জয়কে বসেছিল, তো বলছে, আমার এই ছেলেকে গাড়ি করে গাড়ি কে পাবে না পাবে বসায় রাখছে। ওই চিনমতি সম্মেলনে তো সবাইকে ঢুকতে দিচ্ছে না, তাদের কার্ড দিয়েছে বড় বড় সব জ্ঞানী ব্যক্তিদের, পুরা ইয়া টিভিতে সারা বাংলাদেশ সারা বিশ্বে দেখবে। তারপরে আমি ঢুকলাম, আমার মেজর সম্বন্ধে আর মেজর সম্বন্ধে বোকে ঢুকতে দেব না, তো বলছে আমার হচ্ছে মেজো ভাই আর মেয়ের হচ্ছে সালমা মামা মামানি ঢুকতে দেবে না, সাথে সাথে একবারে ঢোকাই নিল নিয়ে। আমি কিন্তু মোর পিছনের কিছু দূর মানে সামনে গিয়েছে যায়নি, পিছনে আমি বসে আছি, আমার স্ত্রী বসে আছে, মামা মেজো ভাই আমরা বসে আছি। হঠাৎ এর ভেতর দেখছি যে ওই কিছু ছেলেপেলে কি বলছে সালমার বাবা মাকে, তো বলছে আমরা, তা আপনি এখানে কেন, আপনার রাজ সিংহাসন হচ্ছে সামনে। রাজ সিংহাসন। হ্যাঁ, তা আপনি এখানে কিসের জন্য, তো বলছে আমার জন্য রাজ সিংহাসন, তা আপনি আসেন, সঙ্গে সঙ্গে আমাদের দুজনকে নিয়ে যাই একের সামনে এভাবে চেয়ার দিয়ে বসাই দিল। তখন আমি এখানে, সালমার আম্মু এখানে, তারপরে দেখছি মহিনের বাপকে আর মহিনের মাকে, তারপরে নিশিতর বাপকে, তারপর নিশিতর মাকে বসায়। তখনই আমার মনে হলো চাল মানে সাহস পাচ্ছেনি যে আমার মেয়ে মন হয়ে গেছে, কিন্তু মনের কাছে একটা আনন্দ পাচ্ছে যে আমাকে ওই পিছের থেকে ডাকি নাকি যখন আমাকে সর্ব আগে বসাইছে, ওই কনফিডেন্সটা আমার আমার আপনার ভিতরে তখন কাজ আমার করছে। ভেতরে একটা গেছে যে আমার মেয়ে যাতে একটা হয়েছে। হুম। নিশিতাকে প্রথম ডাক দিল, তারপরে মহিনকে, পরে আমার সালমাকে। এই যখন 18 লাখ মানে 80,000 না কত, 17 লাখ না 18,000 SMS এর কথা বলি, তখন ফাইনাল রাউন্ডে কথাটা বলে, তখন বলো বা আমার কি লাগে। তাই তো। তা আমরা, আমার চোখে পানি আসছিল, আমার মেয়ের চোখে, মানে ওটা আনন্দতে আমার মেয়ে আনন্দে অশ্রু। মানে কান্না কাটি করে ফেলছিল। তা আরো কাহিনী আছে, এটা হচ্ছে এই কাহিনী। আর সর্বপ্রথম যখন ওকে আমি গান জগতে নিয়ে যাই, তখন একটা গান গাইতে হলে কোন সাধনের দয়াল পাবো তোমাদের, বলো না তুমি আমারে। তারপরে আমি একদিন বলছি যে আমি যে গানটা গাইতাম যে বেদনা রূপরেখা পাবে কি সামান্য দেখা, এই গানটা বলছি, তখন আমাকে ও গানটা গাওয়ার পর আমি বলছি, আব্বা বেদ মানে কি, কারণ তুমি ছোট মানুষ, এখন এসব বোঝার দরকার নেই।
তো বুঝলাম। বলছে, না, আপনাকে বলতে হবে যে বেদ মানে কি, বেদে না যায় রূপরেখা পাবে কি সামান্য তার দেখা। তা আমি তখন বলছে যে, মা শোনো, বেদ মানে হচ্ছে কোরআন। আর কোরআনে 6646 আয়াতের ভেতরে কখনো আল্লাহ রূপ লেখা নেই। তাই বলছে বেদে না যায় রূপরেখা পাবে কি সামান্য তার দেখা। এই একটা কথা। তা আমার খুব কষ্ট করে আমার মেয়ে আছে আল্লাহ নিয়ে গেছে, বুঝছে, স্বপ্নের মাধ্যমে দিয়ে এসেছে। আর হারমানি কিনে দিনে ঢুকে তবলা কিনতে দিনে গান শিখতে যেত, দিয়ে পাঠাতো। একদিন যদি গানের প্র্যাকটিসে না গিয়েছে, স্কুলে না গিয়েছে, তা আমার মাথা গরম হয়ে যেত। তো তোমাকে তারপরে দেখছি আমাকে দুইটা, আব্বা 2টি টাকা দিন তো, 2টি টাকা নিয়ে কি করবো বলে দরকার আছে, দিলাম। 2 টাকা তো না, বলে কাই পাখিয়ালা টাকা দাও, কাই মার্কা একটা টাকা দাও আমাকে। তাই বলছে। তা আমি বললাম, একটা কাগজ নিয়ে এসে পুরা হারমানি আঁকি নিয়েছে, নিয়ে ওই হারমোনি অপরে স্বরলিপি করছে। আর যখন ওই কাগজটা না কিনেছিল, তার আগে হচ্ছে আমার মাটির ঘর, টিনেরই ঘর কিন্তু মাটির ঘর ছিল, মাটি, ওই মাটির সাথে পুরো হারমোনি আঁক দিয়ে হারমোনি সেট করছে, ওইতে স্বরলিপি করে। তো যেদিন এমবিসিডির ভিতরে একটা কি শুটিং হচ্ছিল, কি ছবি, 1 টাকা দেল মুখে, ওই দিন আমাদেরকে ফোন করলো, গেলাম। তো এমন একটা মেয়ে, মানে আমার সালমাকে একদম মানে তুচ্ছ ভাবে ফেল দিল। সেদিন গানটা গেছিল এপিসোডের ভিতর, বানিয়া বন্ধুরে মরিয়া তুচ্ছ গেছে বিয়ে, ভাবছিল। মানে এত তুচ্ছ ভাবছে, মানে মানে ওরা যে হাই ফাই গাড়ি নিয়ে আসছে। তো তখন বয় আমলে, থামো তো একটু, তুমি কোন উস্তাদ ধরে গান শিখেছো? কথা কয় না, মেয়ের বাপকে, মেয়ের মাকে, চাচারে সবাই একটা গাড়ি নিয়ে আসছে, আমলে এখানে বসো, আমার মেয়ে যা বললো তোমার মেয়ে তা করতে হবে। তো তখন বলছে যে, মা তুমি একটু স্বরলিপি বলো, তবে রাগের এই বলবা, বাঘের ছেলেরা ই করবো, মানে যত রকম মানে উস্তাদের ছিনে শিখেছো, যখন ওই যে বলতে লাগেছে আর ওরা হাঁকের বসে আছে। তো চোরে বাবার, এ তো আগুনের ফুল, কি এর কাছে টিকবে কেটা। তাহলে রাগ করে উঠে ওরা গাড়ি নিয়ে চলে গেল। আমরা ওই গানটা গাওয়ার পরে নিয়ে গেলাম ওকে, একটা ছবিরও শুটিংও দেখলাম। শুটিং করার কথা বলছিলাম, বলছে, না, আমি এক শুটিং গেছি, আর ওই শুটিং এর আমার দরকার নেই। এরা আমিন খান নায়ক ছিল সে বইয়ে, বুঝেছো? তো মেয়ের দৌলতে আজকে সব জায়গাতে আমার সম্মান। মেয়ের মানে দৌলতে। বাংলাদেশের ভিতর যে উচ্চ লেভেলে এ হোক না কেন, আমার, আর আম্মু সংসদের ভিতরেও ঢুকিছে। তো বলা তো কার সংসদে যাওয়ার মতন হিম্মত আছে বাংলাদেশে এক এমপি ছাড়া, আর সংসদে ঢোকার পড়ছে। আর ধরো আইজিবি থেকে শুরু করে পুলিশ প্রশাসনে যত উচ্চ লেভেল লোক হোক না কেন, আমার একটা সম্মান তাদের কাছে আলাদা আছে। একজন এমপি কে তো কয়জন। এই যে আপনার আর এই তারপরে এতদিন, আজ 18 বছরের ভেতরে আমি যে সম্মানটা পাচ্ছি, তার থেকে আরো আমি আনন্দ হয়েছে যে এই 5 তারিখে আমাকে এনটিভি, আরটিভির থেকে যে আমাকে নিটন টাটার আরটিভি, এই মাসের হ্যাঁ, এই মাসে আমাকে একটা গর্বিত বাবা হিসাবে অ্যাওয়ার্ড দিচ্ছে, এই প্রথম এই প্রথম। তো আমি যে এত মানে খুশি হয়েছি আর আনন্দ পাইছি, তার ভাষায় প্রকাশ করা যায় না। খুব খুশি হয়েছে। আমি খুব খুশি হয়েছি, আমার মেয়ের জন্য সারা বাংলাদেশ, সারা দেশের লোক আমাকে দেখছে, আমার হাতে অ্যাওয়ার্ড তুলে দিচ্ছে একজন মেয়র, উত্তর ঢাকা দক্ষিণের মেয়র আতিক ভাই, ওর হাতে অ্যাওয়ার্ড তুলে দিচ্ছে। তো এই যে আজকের এই কথাও তো আপনার দেশ এবং বিদেশের মানুষ শুনছে আর কি। তো আসলে যেহেতু আপনি নিজেও বলেন যে আপনার মেয়ের কারণেই আজকে আপনার দেশ এবং বিদেশের। সবকিছুর মালিক হচ্ছে আল্লাহ, সবকিছুর মালিক হচ্ছে আল্লাহ। আর আমি হচ্ছে একটা উছিলা, আর সারা বাংলাদেশের মানুষ হচ্ছে হিল্লা। কোনো চাওয়ার কিছু আছে? আমার মেয়ের জন্য সবাই দোয়া করবে, এটাই আর সারা কিছু সবার কাছে, আর কিছু নাই। আমার মেয়েকে দোয়া করবে এবং সবাই সুস্থ থাকুক, বাংলাদেশের লোক সুস্থ থাকুক, ভালো থাকুক, আমার মেয়েকে সবাই দোয়া করবে, এটাই আমার। মানে আর চাও নাই পাওয়া নাই আমার কাছে।
প্রিয় দর্শক, আমরা একেবারেই শেষ প্রান্তে চলে আসলাম। আমরা কিন্তু বাংলাদেশের প্রখ্যাত ক্লোজ আপ ওয়ার তারকা খ্যাত সালমার কথা কিন্তু শুনছিলাম, এবং সালমার যে জন্মদাতা যে পিতা, তার কাছ থেকে কিন্তু তার এই যে শিল্পী হওয়ার পিছনে যে নেপথ্যের যে কথা, পাশাপাশি তিনি একজন যে গর্বিত পিতা, এবং সর্বশেষ তিনি গেল এই মাসেরই যে গর্বিত পিতা হিসেবে যে সম্মানটা পেয়েছেন, সেই জায়গাতে তিনি সবচাইতে বেশি খুশি হয়েছেন, এবং এই খুশির জন্য তিনি আজকে আমার মাধ্যমে তিনি দেশ এবং বিদেশের মানুষের কাছে তিনি সহযোগিতা চাচ্ছেন, বিশেষ করে তার মেয়ের জন্য। তো দর্শক, এই ছিল এই যে ক্লোজ আপ ওয়ান তারকা খ্যাত সালমা এবং সালমার যে বাবা, সেই বাবার কাছ থেকে আমরা কিন্তু এতক্ষণ ধরে কতগুলো শোনার জন্য চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।